প্রথম কথা হচ্ছে ও মিথ্যা কথা বলেছে। সারা বাংলাদেশে সন্ধ্যার পরে কোনো বিদ্যুৎ থাকে না। আমি এখন চলবো কেন? তাহলে আপনি বিকল্প বিদ্যুৎ দিচ্ছেন না কেন? আপনি কেন যে আপনি বিদ্যুৎ মন্ত্রণালয় আপনি এবং রিনিউয়েবল এনার্জি এবং বিপিডিপি আজকে 5 বছরে 1 কিলোওয়াট বিদ্যুতের পারমিশন দেয় নাই, তাহলে এদেরকে ধরেন না কেন? এই মুহূর্তে যত বিশৃঙ্খলা দেখছেন, যত ঝামেলা দেখছেন, এগুলোর দায় অবশ্যই অপোজিশনের আছে। এই যে সমঝোতা বলছেন, ঐক্যের কথা বলছেন, আজকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে জাতীয় বিএনপি এগেস্টে জামাত ইসলাম এবং 11 দলীয় জোট। আপনি মেনে নেন, আপনি কেন মানতে পারতেছেন না? রাশেদ খান, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাহীন যে একটি কাজ সেটা হচ্ছে ব্যাটারি রিক্সা চালানো। যে কোনো ব্যক্তি একটা ব্যাটারি রিক্সা নিলে কোনো মেধা লাগে না, লাইসেন্স লাগে না, পারমিট লাগে না, কোনো কর দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, গ্যারেজ লাগে না। শুধু বিদ্যুতের কানেকশন একটা দিয়ে রাত্রেবেলা বিল ছাড়া চার্জ করে ব্যাটারি রিক্সা চালানো যায়। এবং বিদ্যুৎ মন্ত্রী বলছেন এবং যে রাত 12টার পরেও এখন পিক আওয়ার 18,000 মেগাওয়াট চাহিদা থাকে সারা রাতে, কেননা সারা বাংলাদেশে নাকি লক্ষ লক্ষ ব্যাটারি রিক্সা আছে, তারা সব চার্জ করতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কর দিব আমরা, বিদ্যুতের বাড়তি বিল দেবো আমরা, ভুতুরে বিলের দায় নিব আমরা, আর বিদ্যুৎ খরচ করবে ব্যাটারি রিক্সাওয়ালারা। আর এটাই কি আসলে মানে জ্বালানির সংকটের একটা বড় কারণ না? দেখেন, আজকে আমাদের মাননীয় বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী যে বিষয়টা উত্থাপন করেছে এটি বাস্তব। এই যে বন্ধ করছেন না কেন আপনারা? আসবো, এই যে ঢাকা শহরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে এই ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা যেভাবে ঢুকে পড়লো, এটা আসলে আওয়ামী লীগের সময়েও আমি দেখি নাই। এখন যে বাস্তবতা দাঁড়িয়েছে, এই রিক্সা চালকদেরকে আপনি যে বের করলে জামাত ইসলাম তাদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে নিয়ে আন্দোলন করে। সারা দেশে যদি প্রায় আমার কাছে মনে হয় যে কোটির অধিক এরকম রিক্সা চালক রয়েছে। 40 লক্ষ বলা হয়েছে, সেটা আমি পরিসংখ্যানটা সঠিক বলতে পারবো না, বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কোটি খানেকের কাছাকাছি হলেও হতে পারে সব মিলে। তো তার মানে এই যে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কি ব্যাটারি রিক্সাওয়ালারা? একটু ইন্টারাপ্ট করি ভাই, আপনারা কতগুলো জিনিস সরকারের কতগুলো মানে ওই মন্ত্রীদের কত ধাপ্পান্তে পড়ে গেছেন। প্রথম কথা হচ্ছে ও মিথ্যা কথা বলেছে। সারা বাংলাদেশে সন্ধ্যার পরে কোনো বিদ্যুৎ থাকে না। 18,000 প্রশ্ন ওঠে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। ও বাট আসলে চাহিদা থাকে, সে বিদ্যুৎ দিচ্ছে না। আর 2 নম্বর, সে বিদ্যুৎ দিতে তো বুঝতাম চাহিদা থাকে না, 1 নম্বর। 2 নম্বর, এই যে সে বিদ্যুৎ দিতে পারছে না, এই প্রবলেমটা সলভ করা যায় উইদিন 6 মান্থ। আমরা বারবার বলতেছি আপনি সোলার বিদ্যুৎটা ইজি করে দেন, পারমিশন করে দেন। এরা রিক্সাওয়ালারা রিক্সাওয়ালা পিছনে লাগছেন, ব্যাটারি চালকের পিছনে লাগছেন, ওরা জীবিকা নির্বাহ করবে কেমনে, চলবে কেমনে? আজকে ওরা একটা রিক্সা দিয়ে চালাতে পারতেছে। আপনি যে কোনো মূল্যে যা কিছু করা যাবে, আমি এখন চলবো কেন? তাহলে আপনি বিকল্প বিদ্যুৎ দিচ্ছেন না কেন? আপনি কেন যে আপনি সোলার দিচ্ছেন না কেন? আপনি বিদ্যুৎ মন্ত্রণালয় আপনি এবং রিনিউয়েবল এনার্জি এবং বিপিডিপি আজকে 5 বছরে 1 কিলোওয়াট বিদ্যুতের পারমিশন দেয় নাই, তাহলে এদেরকে ধরেন না কেন? আজকে একটা চার্জ করবে কি? বিল ছাড়া ব্যাটারি চার্জ না, বিল তো বিদ্যুৎ থেকে সে তো বলেন আমি বিল ছাড়া করব। আপনাকে দেন বিদ্যুৎ দেন, বিল দেন, আপনি বিল দেন, বিদ্যুৎ দেন। চুরি তো করেছে বিদ্যুতের লোকেরা, চুরি তো ওরা করছে না। ওরা কানেকশনটা পাইলো কোথায়? আচ্ছা, আমি একটু শেষ করি। কাজে গ্রামে গঞ্জে সব এই না কেন বলছি, আমরা এটা ভুল দিকে যাচ্ছি। আমাদের জাতীয় নেতৃত্ব এখানে বসে আছি, আমরা জাতীয়ভাবে কথা বলবো। ওদের দেশের গার্মেন্টসের চেয়ে বড় কর্মসংস্থানকারী হবে হচ্ছে এখন ব্যাটারি রিক্সা। সমস্যা কোথায়? ওরা তো বাংলাদেশের মানুষ, আপনি সরবরাহ করেন, আপনি তাকে তার প্রতি দায়িত্ব পালন করেন। সারা বাংলাদেশে এদেরকে বিদ্যুৎ দেন। ভাই, আমি আমার বক্তব্য শেষ করতে পারলে মানে ভালো হতো, আপনার উত্তর দিতে সহজ হতো। দেখেন, একসময় তো আমরা দেখেছি যে পায়ে রিক্সা, তো যারা আসলে পায়ে রিক্সা চালাতো এখন তারা ব্যাটারি রিক্সা চালায়। অর্থাৎ কর্মসংস্থানের যে কথা বলা হচ্ছে, এটা আসলে নতুনভাবে সৃষ্টি হয়েছে বা এটা নতুন একটা শিল্প হয়েছে, বিষয়টা এরকম না, আগেও এটি ছিল। এখন মূল বিষয়টা হলো যে তারা এখন ওই আগে পায়ে রিক্সা চালাইলে কিন্তু বিদ্যুৎ বা এটা হতো না, বিদ্যুৎ ব্যবহারের কোনো প্রয়োজন ছিল না। তবে বিষয়টা হলো যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে আপনার চোরাই লাইনের মাধ্যমে এই চার্জগুলো দেওয়া হয় এবং এটা আপনি খোঁজ নেন, এর আগেও এরকম বিভিন্ন প্রতিবেদন এসেছে। অর্থাৎ এইটা কীভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এই যে এত ব্যাটারি চালিত রিক্সা আমরা দেখছি, বিশেষ করে ঢাকা শহরে, এটা তো ঝুঁকিপূর্ণ। এখন সরকার যে প্রবলেমটা ফেস করতেছে, এই যে রিক্সাটা বন্ধ করবে মেন রাস্তায়,
সেটি যখন করতে যায় এদেরকে নানানভাবে উস্কানি দেয় আমাদের অপোজিশনে যারা আছে তারা। দেখেন ফুটপাত থেকে ব্যবসায়ী মানে যারা হকার তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তাছাড়া আপনার এই যে অবৈধভাবে দখল করে বস্তি বানানো সেটাও সরকার উদ্যোগ নিয়েছিল। ওই সময় দেখলাম জামাতের আমির নিজেই কিন্তু তারা এদের পাশে দাঁড়ালো। শেষমেশ কিন্তু ওই পরিকল্পনা যথাযথভাবে সফল হয়নি। অর্থাৎ ভাই সর্বশেষ যে কথা বলেছেন তার ওই কথা বলে শেষ করব যে বাংলাদেশে যারা বিরোধী দলে থাকে, শুধু বাংলাদেশে না পৃথিবীতে, তারা কিন্তু যদি সরকারকে সহযোগিতা না করে শান্তি থাকে না, শৃঙ্খলা থাকে না। যে কথা তিনি বললেন, উন্নয়নও হয় না, সমৃদ্ধি হয় না। যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা ছাড়া আমরা না, আমরা ছাড়া আপনারা না। অর্থাৎ এই দেশকে এখন পুনর্গঠনে এগিয়ে নিতে হলে যদি এই দেশের অর্থনৈতিক মুক্তি দরকার হয় সেক্ষেত্রে সবাইকে একসাথে কাজ করতে হবে। কিন্তু অপোজিশনের এক ধরনের ধান্দাই রয়েছে যে তারা কখন আসলে বিএনপির পতন ঘটাবে আর কখন আসলে ক্ষমতায় যাবে। এই কারণে মূলত এই মুহূর্তে যত বিশৃঙ্খলা দেখছেন, যত ঝামেলা দেখছেন, এগুলোর দায় অবশ্যই অপোজিশনের আছে। আমি এখানে প্রশ্ন করে বলছি, এই যে সমঝোতা বলছেন, ঐক্যের কথা বলছেন, আজকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে জাতীয় বিএনপি এগেস্টে জামাত ইসলাম এবং 11 দলীয় জোট। আপনি মেনে নেন, আপনি কেন মানতে পারতেছেন না? কেন রাষ্ট্রপতি নির্বাচনে আপনি সহযোগিতা করতে পারছেন না? আপনি সহযোগিতা করেন, আপনি বিরোধী দলকে দেন, দেখেন দেশের সমস্যার সমাধান হয়ে যায়। রাষ্ট্রপতি নির্বাচনে আপনি বিরোধী দলের মনোনীত প্রার্থীকে ভোট দেন, ডক্টর কর্নেল ওলি আহমেদ, হুসেভার মেবি তাকে আপনি দেন। কর্নেল ওলি আহমেদ তো রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। আমি কিন্তু আপনার কথা বলেছি, ঝুঁকিপূর্ণ কেমন হবে? তার তো ক্ষমতাই নাই। কোটাটা মেধা প্রশ্নে এসে বলি জামাত ইসলাম এবং এখানে যদি আপনি সমঝোতা চান, যদি আপনি বিরোধী দলের সহযোগিতা চান, জনাব আখতারুজ্জামান এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমি এটা শেষ করব। না, জামাত ইসলাম যদি আপনাকে নমিনেশন দিত, কারণ আপনার অহংকার নাই, আপনি মানুষের সাথে মিশতে পারেন। আর কর্নেল ওলি আহমেদ জনাব আখতারুজ্জামান, আমি আপনার কাছে এই প্রশ্নটা শেষ করি। এই যে ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ বীর বিক্রম, তাকে যে আপনার দল এবং ঐক্য এনসিপি সহ যে 11 দলীয় ঐক্য তারা যে নমিনেশন দিয়েছেন, আপনারা কি প্রকৃত অর্থে আপনাদের এই পুরো জোটের সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে দিয়েছেন নাকি একটা কোটায় তাকে দিয়েছেন? আমরা যোগ্য বলে দিয়েছি, এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে যোগ্য বলে কোনো কথা নাই। এরা সবই যোগ্য লোক আছে, তার মধ্যে একজন দিয়েছে। দুই একজনের কথা কি বলতে পারেন যে উনি না হলে উনি হতে পারতেন? আমি তো একজনের কথা বলছি, আমি তো মেজর একটা কথা বলেন বলেছি। না, একটা বলেন না। আমি যেখানে আমি তো জামাত ইসলামের তুষার হইতে পারতেন না, আমি তো জামাত ইসলামের তুষার হইতে পারতেন। আমাদের সেটা প্রশ্ন হচ্ছে আমরা যখন দিয়েছি তখন তো সরকারি দল আগে আসতে পারতো, বলতো ঠিক আছে আমরা বিরোধী দলকে দিব, আপনার একটা পরিবর্তন। মানে সবাই তো মনে করেছে যে ঠিক আছে তাকে নিয়োগ দাও, আপনার কথা যুক্তি, কারণ ওরা সবাই জানে। না না, আমি যতটুকু জানি তাকে বলা হয়েছিল আপনি যদি আমাদের সাথে আসেন আমরা ক্ষমতায় গেলে আপনাকে রাষ্ট্রপতি বানাবো, এবং যেহেতু ক্ষমতায় যেতে পারে না সুতরাং তাকে ছায়া রাষ্ট্রপতি বানাচ্ছে। তিনি বাংলাদেশের ছায়া রাষ্ট্রপতি হিসেবে সে দায়িত্ব পালন করেছে। এখন যদি সরকার যদি এটাকে আগে বলতো আসলে সমঝোতার মাধ্যমে, ধন্যবাদ। তাহলে না, তবে ভাই আমার সর্বশেষ লাইনটা যদি শোনেন, এটা কিন্তু ভালো বলা যাবে যে এক লাইনে এটা কিন্তু ভালো যে এখন বর্তমানে বিএনপি সরকার রয়েছে এবং ছায়া সরকার কিন্তু জামাত ইসলাম, ছায়া সরকারের প্রধানমন্ত্রী কিন্তু ডাক্তার শফিকুর রহমান, আমাদের ছায়া রাষ্ট্রপতি ছিল না। সুতরাং এই যে ছায়া রাষ্ট্রপতি কর্নেল ওলি আহমেদ হতে যাচ্ছেন, তিনি পাশ করেন বা ফেল করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি কিন্তু আসলে ছায়া রাষ্ট্রপতি হিসেবে তিনি জাতিকে দিক নির্দেশনা দিতে পারবেন। এবং জামাত কিন্তু ওই যে ছায়া সরকারের যে ব্যবস্থা চালু করেছিল, এবং সরকার আছে, সরকার প্রধান আছে, ছায়া রাষ্ট্রপতি নাই, সেটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা নতুন তথ্য পেলাম যে ছায়া রাষ্ট্রপতি। আপাতত আমরা অনুষ্ঠান আজকের মতো বিরতি দেই।